নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 10ই আগস্ট থেকে 16ই আগস্ট এই যে সময়টা, এই সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 9টি ঘটনা ঘটবেই। সেই 9টি ঘটনা 9টি দৃষ্টিভঙ্গি হতে পারে, 9টি সিদ্ধান্ত হতে পারে, 9টি প্রাসঙ্গিকতা হতে পারে, 9টি আঙ্গিক হতে পারে। কি সেই 9টি ঘটনা, তা নিয়েই আমার আজকের আলোচনা। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার আজকের আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে হবে, বা সার্বিক মতে কিন্তু আমি আজকের আলোচনাটি করব। সার্বিক মতে করব এই কারণের জন্যই, স্পেসিফিক ভাবে আমি কিন্তু কারোর সম্পর্কে বলতে পারবো না। আমাদের পশ্চিমবঙ্গটাই যদি ধরা যায়, তাহলে সেখানে কয়েক লক্ষ সিংহ রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা এবং প্রত্যেকেই আলাদা। সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, এবং প্রত্যেকেই যেহেতু আলাদা আলাদা, সুতরাং কালপুরুষ ছকও কিন্তু আলাদা। সুতরাং যদি আপনাদের মনে হয় আমি আমার সম্পর্কে জানবো, কেবল 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত নয়, আমি আমার সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন প্রশ্ন যেটা হচ্ছে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কে? পশ্চিমবঙ্গে যত অ্যাস্ট্রোলজার রয়েছে প্রত্যেকেই কিন্তু বলেন আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, সায়েন্টিফিক ওয়েতে আমি কিন্তু প্রেডিকশন করি। তা কিন্তু নয়। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্পূর্ণ ভিন্ন সাবজেক্ট সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজির চাইতে। প্রথমে সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি শিখতে হয়, তারপর কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি শেখা যায়। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারেরা কখনো কিন্তু জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারেরা স্পট ইমপ্লিমেন্টেশন ছক এবং জন্মছক ট্যালি করে কিন্তু প্রেডিকশন করেন। জন্মছক কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি, বহুবার বলেছি। আজকের সেটা আলোচ্য বিষয়বস্তু নয়। সবচেয়ে বড় কথা, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারেরা আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই। হাতটা দেখি, কখনো কিন্তু হাত দেখা এবং হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়। এটা অন্য কোন সাবজেক্টের অন্তর্ভুক্ত হলেও হতে পারে, কিন্তু কখনোই কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়। তার কারণ, হাতের রেখা কিন্তু নার্ভের দ্বারা সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে নার্ভ আর হরমোন দুটো এক জিনিস নয়। সংখ্যাতত্ত্ব দ্বারা পূর্ণাঙ্গ প্রেডিকশন করা কোনো মতেই সম্ভব নয়। পার্ট অফ অ্যাস্ট্রোলজি, যখন আমি কোনো ক্যালকুলেশন করছি
ভাইব্রেশন ক্রিয়েট করছি, পার্সেন্টেজ বের করছি, তখন সংখ্যা তত্ত্বকে প্রবল মাত্রায় লাগে, প্রয়োজন হয়। কিন্তু কেবল সংখ্যা তত্ত্ব দ্বারা কারোর প্রেডিকশন করা সম্ভব নয়। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, একমাত্র কিন্তু কালপুরুষ ছক, কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু এক জিনিস নয়। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরলাম, মিনকে 12 ধরলাম, মেষ, বৃষ, মিথুন করে মিন, এইটা হচ্ছে কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক হচ্ছে বেসড অন স্মল ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, তখন একমাত্র চোখের কর্নিয়া দ্বারা 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। এগুলো মাথায় রেখে তবেই কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। আপনি যার কাছে যাচ্ছেন, আমি কালকেই একটুখানি গাড়িতে করে আসতে আসতেই আমি মোবাইলের মধ্যে, এখন অ্যাপসের মধ্যে লাইভ অনুষ্ঠান দেখা যায়, তো আমার একটি টেলিভিশনের লাইভ অনুষ্ঠান দেখছিলাম। সেই টেলিভিশনের লাইভ অনুষ্ঠানটা 3:15 থেকে হয়। হঠাৎ করে তার আগে দেখলাম কালা জাদু স্পেশালিস্ট। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি, তিনি প্রমোট করা হচ্ছে কি, কালা জাদু স্পেশালিস্ট কি করছে, যখন আসছেন মাথার খুলি নিয়ে আসছেন, পেছনে ব্যাকগ্রাউন্ডে সে মানে ভিলেনের এন্ট্রির মতন বা সাসপেন্স মানে ভয়ঙ্কর একটা মানে মিউজিক দেয়া হচ্ছে, তিনি আসছেন, তিনি একটা মন্ত্রও বলছেন না, কেননা মন্ত্র বলতে গেলে তো পড়াশোনার প্রয়োজন হয়। তিনি সেই খুলিটার কানে কানে কি সমস্ত বলছেন, তিনি আলপিন ফোটাচ্ছেন, তিনি হাতের আঙ্গুল ভাঙছেন। সামাজিক পরিবর্তনের অসুষ্ঠু গঠন রীতিকে কুসংস্কার বলে। তিনি একটা মা কালীর ছবি রেখে দিয়েছেন, কেন? ধর্মকে সামনে রেখে, ঈশ্বরকে সামনে রেখে আমাদের ভক্তি বিশ্বাসকে নিয়ে খেলা করছেন তিনি। আসলে কিছুই জানেন না। তিনি যদি কোনো মিউজিক না দিয়ে অন্তত 10টা মন্ত্র জোরে জোরে পড়তেন, যত সময় ধরে তার অনুষ্ঠান হলো 10টা মন্ত্র ইজি বলা যায়, তবুও মনে করা হতো না এনার জ্ঞান আছে, মন্ত্রটা মুখস্থ করেছে, মন্ত্র বলতে পারছে, মানে বুঝিয়ে দিতে পারলে তো আরো ভালো। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, পরবর্তীকালে সেই অংশটাতেই দেখা যাচ্ছে রাত্রিবেলায় বেশ কিছু মানুষ, 10 জন, 15 জন, 20 জন, হোয়াটএভার যাই হোক, তার কাছে এসছেন। কিসের জন্য এসছেন? তিনি যখন একজন ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট এবং অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের নামে ভাওতাবাজি, সবচেয়ে বেশি ভাওতাবাজি মেন্টালি কাদের? যারা এসছে। যারা এসছে কিসের জন্য এসছে? আমি চাকরি পাচ্ছি না, চাকরি পাইয়ে দিতে হবে। যারা এসছে কিসের জন্য এসছে? আমার বিয়ে হচ্ছে না, বিয়ে করে মানে বিয়ে যেন হয়ে যায়, পড়াশোনায় মনোযোগ নেই, পড়াশোনা যেন হয়, দাম্পত্য জীবন খারাপ যেন হয়। যারা এসছে তাদের এইটুকু বোধ বুদ্ধি নেই যে এই যে একটা খুলির কানে কানে কি সমস্ত বলছে না, হুক দিচ্ছে, চোখে এখন কম দেখি তাই জন্য কানে কানে কিছু বলছে না, হুক দিচ্ছে, সেটা তো বুঝতে পারছি না, কিন্তু তার দ্বারা কখনো আমার সমস্যার সমাধান সম্ভব নয়। কখনো একটিবার ভেবে দেখেছেন যে যখন একটি মানুষ যজ্ঞ করছে তখন ঠিক ঠিক করছে ভিড়, যখন একটি মানুষ ব্ল্যাক ম্যাজিক করছে তোমাদের সব নেগেটিভিটি কাটিয়ে দেবার জন্য, তখন ঠিক ঠিক না করলেও ভিড়, কিন্তু তারপর রেজাল্টের কোনো ভিডিও নেই যে আমি তো এইটা মানে সো কল্ড রেমেডি ইমপ্লিমেন্ট করতে আসছি, যজ্ঞের মধ্যে দিয়েই হোক, ওই খুলিকে বলার মধ্যে দিয়ে, হোয়াটএভার যে কারণের জন্য, তার রেজাল্ট কি? আর আপনি আমার অনুষ্ঠান দেখবেন, হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ, তাও কোনো মন্দির মসজিদ গির্জা আমার ঘর বা আমার অঞ্চলে নয়, একটি টিভি চ্যানেলে গিয়ে স্বইচ্ছায় বলছে আমি স্যারের কাছে গিয়ে আমার যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে ওভারকাম করেছি। শুধুমাত্র তাই নয়, কিন্তু
শুধুমাত্র তাই নয়, আমার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে প্রথম যেই নেগেটিভিটিটা অফ হয় সেটা হচ্ছে ইনডিসিপ্লিন থেকে ডিসিপ্লিন করে দিই আমি, লড়াই করার ক্ষমতা বাড়িয়ে দিই এবং বাস্তব বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে দিই। তুমি যখন জীবন্ত, তোমার প্রবলেম থাকবে, যখন তুমি কাজ করছো তখন ঠক্কর খাবে, সেটাকে তুমি নিজে ওভারকাম করবে। তারপর তো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই এর সুফল, হ্যান্ডফল ত্যানফল সেটা পরে। তার আগে একটা মানুষকে আমি ইস্পাতে পরিণত করি বা ইস্পাতের রূপ নেয়। একটা বাচ্চা ছেলে, যেই ছেলেটা ক্লাস 3-তে পড়ে সে টেলিভিশনের সামনে, তাকে বানিয়ে বানিয়ে কখনো কোনো কিছু বলা যাবে না, এটা আপনারাও জানেন। সে বলছে যে স্যার আমাদের ভুলটা ধরিয়ে দেয়, আমি বুঝতে পারি আমার কি ভুল। স্যার যে কাজের কথা বলে আমার এখন পড়াশোনা করতে মনোনিবেশ করতে ইচ্ছে করে। একটা ক্লাস 4-এর ছেলেকে কখনো বানিয়ে বুনিয়ে বসিয়ে দেওয়া হয়নি নিশ্চয়ই। তাহলে সেই ছেলেটা পর্যন্ত বলছে এই যে পরিবর্তন। আমি তো আজকের দিনে আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, এই পশ্চিমবঙ্গে যত অ্যাস্ট্রোলজার আছে এবং যত ওই স্টোনি হোক, ওই যোগ্যই হোক, ওই টুকটাক বশীকরণ এবং ওই খুলিকে হুক দেওয়া বা যাই করা হোক, রেজাল্ট কেউ যদি দেখাতে পারে আমার মতন, আমার অর্ধেক রেজাল্ট যদি কেউ দেখাতে পারে, অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেবো। সম্ভব নয়, সম্ভব নয়। তার কারণ যখনই আমি একটি সাবজেক্টকে মিরাকেল ম্যাজিক 21 দিনের মধ্যে পাইয়ে দেবো বা আমার কাছে এসে যোগ্যটা করলেই তুমি পেয়ে যাবে, যখনই আমি এটা বলছি, তার মানে প্রথম থেকেই কিন্তু আমি ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ছি, প্রথম থেকেই আমি মিথ্যের আশ্রয় নিচ্ছি। এটা জানা প্রয়োজন। আমার কাছে যদি আপনাদের আসতে হয় তাহলে আমার 3টি নিয়ম আছে। প্রথম নিয়ম, এক্সট্রিমলি সরি টু সে, আমি সেলিব্রিটিদের প্রেডিকশন করি না এবং আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয়ত, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, তারা কখনো আমার কাছে আসবেন না। যারা এই যজ্ঞকে রেমেডি বলে মনে করেন, তারা আমার কাছে আসবেন না। তৃতীয়ত, আমার চেম্বার ফিস কিন্তু অনেক, 3000 টাকা। সুতরাং যাই একটু জেনে আসি, টাকাটা খরচ করে একটু আমার কবে সুদিন আসবে, আমার অর্থ কেমন আসবে জেনে আসি। আসবেন না, কখনো আসবেন না। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে বলবে, তিনি কখনোই আপনার পজিটিভ সাইড নিয়ে কিন্তু বলবে না। তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। যখনই নেগেটিভ সাইড নিয়ে তিনি বললেন, শুনলাম, বাড়ি চলে গেলাম, তারপরে ভাগ্যে যা আছে দেখা যাবে। ভাগ্যে যেটা আছে সেটা আসবেই, হবেই, সেটা যেভাবেই হোক হবেই। এই যে আমাদের ভুল ধারণা, জন্ম থেকে জন্মান্তর, কাল থেকে কালান্তর আমরা পোষণ করে আসছি, পালিত করে আসছি, সেটা আমাদের মননকে, আমাদের সত্তাকে, আমাদের দৃষ্টিভঙ্গিকে এবং আত্মবিশ্বাসকে টুকরো টুকরো করে দিয়েছে ভেঙে। এবং আরেকটা জিনিস কি, আবার রেমিডি ফেমিডি সমস্ত জাগ্রত দেব দেবীর কাছে চলে গেলাম, গিয়ে মন্দির মসজিদ গির্জা হোয়াটএভার যেখানেই হোক ভিক্ষা চাইলাম, পাই দাও পাই দাও। অসত্য গাছে শুকলি বাঁধলাম, বটবৃক্ষের চারিপাশে শুকলি বাঁধলাম। সামাজিক পরিবর্তনের অসুস্থ গঠন রীতি। ঈশ্বর কখনো বলেনি কর্ম ছেড়ে দিয়ে আমার কাছে এসে ভিক্ষে করো। God is dedication, combination of all reals and thinkings. সুতরাং আমার কাছে যদি আপনারা আসেন তাহলে এতটাই সিরিয়াস হয়ে আসবেন, তার কারণ জীবনে রিটেক করার কোনো জায়গা নেই। এতটাই সিরিয়াস হতে হবে যে আমি যখন নেগেটিভিটিটা জানলাম, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা আমি অফ করব। এতটাই সিরিয়াস যদি হন তবেই আমার কাছে আসবেন। লোকের ভিড় আমার প্রয়োজন নেই, আমার কিচ্ছু প্রমাণ করার নেই। আর আমি জীবনে কখনো কোনোদিন কোনো কিছু প্রমাণ করতেও চাইনি। আমি মাথা নিচু করে কাজ করে গেছি, মাথা নিচু করে অধ্যয়ন করে গেছি এবং আমার নির্দিষ্ট যে লক্ষ্য, অ্যাম্বিশন,
সেই দিকে আমি এগিয়ে গেছি দৃঢ়তার সাথে। যারা অ্যাস্ট্রোলজি সাবজেক্টকে মিরাকেল ম্যাজিক পাইয়ে দেবার সাবজেক্ট মনে করেন, অ্যাস্ট্রোলজি সাবজেক্ট বা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই কখনো আপনাকে কোনো কিছু পাইয়ে দিতে পারবে না, পাওয়ার উপযুক্ত করবে। আর যদি আপনি আমার কাছে স্যারেন্ডার করে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেন, তাহলে আপনার যেই লক্ষ্যটা রয়েছে, আপনি যেই লক্ষ্যের পেছনে ছুটে যাচ্ছেন, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলেই তো আপনি আমার কাছে আসছেন, তার সাথে সাথে আপনাকে আমি ডিসিপ্লিন করব, তার সাথে সাথে আপনার যে নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ সেটাকে পজিটিভ করব, তার সাথে সাথে বাস্তব বোধকে আমি ইমপ্লিমেন্ট করব যে তুমি বেঁচে আছো, সুতরাং প্রতিবন্ধকতা তোমার আসবেই। সেই প্রতিবন্ধকতা দেখে কি আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম তবুও কেন অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে না, সেটাকে ওভারকাম করার শক্তি আমি তোমাকে যোগাবো। কিন্তু সেটা করার জন্য শনি যেমন লোহার উপর দাম 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 করে মেরে ইস্পাত তৈরি করে, আমিও তোমাকে কিন্তু সেরকম ভাবে হিট করব, কথার মধ্যে দিয়ে হোক, যেভাবেই হোক আমি তোমাকে হিট করে ইস্পাত তৈরি করব। আমার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন যেই কারণের জন্য করছি, তা ছাড়াও কিন্তু সার্বিক অর্থে তোমাকে আমি ফৌলাদ তৈরি করব। আশা করি বোঝাতে পারলাম। আমি যদি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি, প্রথমত 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই সময়টা যদি দেখা যায়, তাহলে যদি আমি 1 নাম্বার ঘর দেখি, 1 নাম্বার ঘর মানে কি? স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। তাহলে সেখানে কিন্তু কেতুর অবস্থান রয়েছে। কেতু কি? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কেতু কিন্তু যে রবির ঘরে বসে আছে, সেই রবি কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, রবি চন্দ্রের একত্রীকরণ ঘটছে, রবি বৃহস্পতির একত্রীকরণ ঘটছে। তাহলে রবি উচ্চস্থ হয়ে কিন্তু বসে রয়েছে, পাওয়ারফুল হয়ে কিন্তু বসে রয়েছে। আবার একটুখানি যদি দেখে নেওয়া যাক যে পাওয়ারফুল হয়ে বসে রয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে রবির ডিগ্রি কিন্তু 24 ডিগ্রি, রবির সূর্যের ডিগ্রি কিন্তু 24 ডিগ্রি, যেটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, লগ্ন 15 ডিগ্রিতে বিরাজ করার জন্য সূর্য পাওয়ারফুল হয়ে যাচ্ছে। কেন? লগ্নের ডিগ্রি 15 একদম পাওয়ারফুল, রবি কিন্তু একদম ফুল পাওয়ারফুল নয়। তাহলেও লগ্ন যেহেতু উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে কেতু কিন্তু এক্ষেত্রে উচ্চস্থ হয়ে গেল। কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে 1 নাম্বার ঘর স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামোয় যখন স্যাটিসফ্যাকশনের কারকতা পজিটিভ অর্থে বিরাজ করছে, তার মানে এই সময়টায় আমি কিন্তু স্যাটিসফাই থাকবো, স্যাটিসফাই হব। স্যাটিসফ্যাকশনের জায়গাটা এই সময় কিন্তু অবশ্যই আমার জীবনে থাকবে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি খুব ভালো মতো সেকেন্ড হাউসকে লক্ষ্য করি, তাহলে সেকেন্ড হাউসে কিন্তু নিচস্থ শুক্রের অবস্থান। তাহলে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গিকে বোঝা যায়, সেকেন্ড হাউস দ্বারা সঞ্চয়ের জায়গাটাকে বোঝা যায়, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা আর্থিক জায়গাটাকেও বুঝি। তাহলে সেক্ষেত্রে শুক্রের যে অবস্থান, শুক্র মানে কি? লাক্সারিয়াস লাইফ লিড করা। আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, ওই যে বললাম কর্মই আলটিমেট শেষ কথা হচ্ছে। তাহলে আমি এমন কোন কাজ করছি, আমি এমন আমার অড সিচুয়েশন থেকে বেরোবার জন্য কোন রকমের প্ল্যানিং করছি, তার ফলে কিন্তু কি হয়ে যাচ্ছে? অড সিচুয়েশন থেকে আমি বেরোচ্ছি, আর্থিক জায়গাটা আমার পজিটিভ হচ্ছে, কিন্তু অর্থকে আমি ধরে রাখতে পারবো না, অর্থকে আমি ধরে রাখতে পারবো না। আর চটজলদি বা আমার তো অড সিচুয়েশন থেকে বেরোচ্ছি, আরো চাই আরো চাই আরো চাই, এই মনোভাবটাও কিন্তু চলে আসতে পারে। আমার মনোবৃত্তি, আমার মনোভাব এবং আমার যখনই অর্থ আসছে, এইটা চাই ওটা চাই, না না ওটা চাই, ওটা খুব ইম্পর্টেন্ট, এই চাহিদা কিন্তু আবার আমাকে ক্রাইসিসে ফেলতে পারে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন।
কেন? তার কারণ 3 নাম্বার ঘরটা যদি দেখা যায়, মানসিকতা মনোভাবের জায়গায় কিন্তু আমার চাহিদা বৃদ্ধির জায়গা এবং জৈবিক সুখ প্রাপ্তির যে ইচ্ছা সেটা কিন্তু ইনক্রিজ হতে থাকবে। এবং সব সময়ের জন্য কিন্তু বুধ শুক্রের রিফ্লেকশন, বুধ কিন্তু যদি দেখা যায় ফিজিক্যালি বৃহস্পতি চন্দ্র এবং সূর্যের সাথে যেহেতু বসে আছে, সেহেতু আমি কম্পেয়ার করতে শুরু করব, তুলনা করতে শুরু করব। আমি একজন ধরে নেওয়া যাক মহিলা, আমার এক বান্ধবী রয়েছে, তার বর মাসে 80,000 টাকা ইনকাম করে কিন্তু একটা গাড়ি রয়েছে। আমার বর 70,000, 80,000, 90,000 টাকা ইনকাম করে, কোনো গাড়ি নেই, সেকেন্ড হ্যান্ড হলেও একটা গাড়ি নিতে হবে। এই যে তুলনা করে ওয়েস্ট অফ মানির জায়গাটা এবং ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু অপোজিট সেক্স থেকে প্রবলেম আসতে পারে। সিংহ রাশির পুরুষ মানুষদের কিন্তু অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবার যদি খুব ভালো মতন আমি 4 নাম্বার ঘরটা দেখি, তাহলে 4 নাম্বার ঘরের মঙ্গলের যে অবস্থান রয়েছে, মঙ্গল কিন্তু 5 ডিগ্রিতে, তার ডিগ্রিগত ভাবে কিন্তু পাওয়ারফুল নেই, মঙ্গল 5 ডিগ্রিতে রয়েছে। তাহলে মঙ্গলের দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় 11th হাউসে রয়েছে, তাহলে সিংহ রাশির একটা নেগেটিভ ফ্যাক্টর কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, আমি 1 2 3 4 আমি বারবার ধরে বলেছি, মাতৃপ্রভাব পজিটিভ নয়। এবং জীবনের আনন্দের ক্ষেত্রে কিন্তু যখনই আমি কম্পেয়ার করতে শুরু করছি, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও চলে আসছে, তখন সারাক্ষণ ধরে কিন্তু আমার এত চাহিদা, তার ফলে কিন্তু জীবনে আমি স্যাটিসফাই হয়ে যাচ্ছি, সেই জায়গাটা কিন্তু স্যাটিসফ্যাকশনের সবকিছু মজুদ থাকা সত্ত্বেও আমি স্যাটিসফাই হতে পারবো না। মাতৃভাবের জায়গাটা খুব নেগেটিভ, অসুস্থ হয়ে পড়ার জায়গাটা, মা বা মাতৃতুল্য কারোর, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাংসারিক জীবনে কিন্তু দেখা যাচ্ছে খুব একটা শান্তি বজায় থাকবে না। সাংসারিক জীবনে খুব একটা শান্তি বজায় থাকবে না। বাহন সুখ, যাদের গাড়ি রয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস, 4 চাকা, ভেরি ভেরি কসাস এবং কনসাস, এই সময় কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে পারে। খুব সাবধান হওয়া অবশ্যই কিন্তু প্রয়োজন। যেমন খুব সাবধান হওয়া কিন্তু প্রয়োজন। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 4 নাম্বার ঘরে সফলতার উপযুক্ত হতে পারছি না কেন? তার কারণ বুধ এবং মঙ্গলের একত্রীকরণ, বুধ বুধাদিত্য যোগ করছে, কিন্তু মঙ্গল এবং বুধের একত্রীকরণ যদি লক্ষ্য করা যায়, তাহলে আমার বোধ, বুদ্ধি, চিন্তন, দৃষ্টিভঙ্গি যেটাকে সদর্থক বা সঠিক বলে মনে করছে, ফিজিক্যালি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা কর্ম কিন্তু সেটাকে সঠিক বলে মনে করছে না, কর্ম কিন্তু তার উল্টো দিকে যাচ্ছে। আমি বুঝতে পারছি আমার সন্তান ভুল কাজ করছে, তবু তাকে সাপোর্ট করে যাচ্ছি, সে কষ্ট পাবে আমি যদি সাপোর্ট না করি। আমি তাকে শাসন করছি না, শাসন করলে যদি কিছু করে বসে। আমি বুঝতে পারছি আমি যে স্মোকিং করছি, আমি যে অ্যালকোহল পান করছি, আমি কিন্তু বুঝতে পারছি যে এইগুলো আমার স্বাস্থ্যের পক্ষে, শরীরের ক্ষেত্রে নেগেটিভ, কিন্তু কর্ম, তবু আমি পান করে যাচ্ছি, সিগারেট খেয়ে যাচ্ছি। যেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবার 1 2 3 4 5, এবার যদি 5 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, 5 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, তাহলে বৃহস্পতি কিন্তু 15 ডিগ্রিতে বসে আছে। বুদ্ধিমত্তার জায়গাটা নেগেটিভ আছে তা নয়, বুদ্ধিমত্তার জায়গাটা বেশ ভালো। বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করছি কি করছি না সেটা বড় কথা, কিন্তু বুদ্ধিমত্তার জায়গাটা বেশ ভালো রয়েছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা রয়েছে, সন্তান সক্রিয় হবে। সন্তান যদি, এবার সন্তান তো সন্তানের প্রত্যেকটা মানুষের জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা, উপন্যাসের মতন আলাদা, সমুদ্রের মতন, নদীর মতন। তাহলে সন্তানকে নিয়ে বলা যাবে না, সন্তানের নেগেটিভ ইনফ্লুয়েন্স যদি বাড়তে থাকে তাহলে নেগেটিভ ভাবে সক্রিয় হবে, আর পজিটিভ ইনফ্লুয়েন্স যদি বাড়তে শুরু করে তাহলে পজিটিভ ভাবে কিন্তু ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে। কিন্তু একটা কথা মাথায় রাখার প্রয়োজন, 1 2 3 4 5, 5 নাম্বার ঘরে অধিপতি গ্রহ কিন্তু বুধের সাথেও বসে রয়েছে।
এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহের আরেকটি ঘরেও, কিন্তু যদি 5 নাম্বার ঘর সেটি নয়, শনিও বসে রয়েছে, তাহলে শনি বৃহস্পতি এবং বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ কি হবে, আমার যে বুদ্ধিমত্তাটা সেটা আমি কিন্তু ভালো কাজে ব্যবহার করব না, আমি সেটা কিন্তু পরনিন্দা, পরচর্চা, লোকের খারাপ করা, লোকের অনিষ্ট চিন্তা করা, অনিষ্ট করা, সেই কাজেই ব্যবহার করব। যদি আমার ছকের মধ্যে বৃহস্পতি নেগেটিভ থাকে, এটা তো সার্বিক মতে বলছি, আমার যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু আমার বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করব, আর আমার বৃহস্পতি যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু অন্যের কি ক্ষতি হচ্ছে। আর আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে, দেখা যাচ্ছে আমি বেশ ভালো আছি, আমার কোনো রকমের কোনো ক্রাইসিস নেই, কিন্তু দেখা যাচ্ছে আমার বান্ধবী বা আমার পাশের বাড়ি বা আমার পাড়ার মানুষেরা দেখা যাচ্ছে আমার চাইতেও তারা ভালো রয়েছে, আমি মনে করছি, তখন আমি অসুখী হয়ে যাচ্ছি, তখন মেন্টালি আমি ভালো নেই, দূর ওদের এই আমার কি, আমার মাত্র এই মানসিকতাটা চলে আসবে, কম্পেয়ার করার জায়গা থেকে আমি আনহ্যাপি হয়ে যাচ্ছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি 6 নাম্বার ঘরটিকে খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 6 নাম্বার ঘরটিকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 20 ডিগ্রিতে বিরাজ করছে শনি, তাহলে সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় শত্রুরা সেরকম কোনো ক্ষতি করতে কিন্তু পারবে না, শত্রুরা কিন্তু সেরকম কোনো ক্ষতি করতে পারবে না। ঋণ বৃদ্ধি থেকে বিরত বা ডিক্রিজ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে বেসরকারি সেক্টরে যদি আমি চেষ্টা করি চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব ভালো সময়, খুব ভালো সময় কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার জন্য চেষ্টা করতে হবে। শনি সবসময় কিন্তু ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং লড়াইকে নির্দেশ করে, ফাইটকে নির্দেশ করে, প্রতিবন্ধকতাকে ওভারকাম করাকে নির্দেশ করে। 7 নাম্বার ঘরটা যদি দেখা যায়, তাহলে 7 নাম্বার ঘর আমি যদি খুব ভালো মতন, তাহলে 6 ডিগ্রিতে রাহু রয়েছে আর শনি কিন্তু 20 ডিগ্রিতে রয়েছে, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শ্রাপিত দোষ সেরকম ভাবে সৃষ্টি হচ্ছে না। শনি যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে তাহলে রাহুকে সে পজিটিভ করে দিচ্ছে, তাহলে আমার বিজনেসকে এক্সটেন্ড করার জায়গা পজিটিভ, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে পজিটিভ, হ্যাঁ, কিন্তু ঋণ নিয়ে কোনো কাজ যেন না করি। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, শনি এবং রাহু যেহেতু পাওয়ারলেস হয়ে গেছে কিন্তু নেগেটিভ ভাবে রয়েছে, শ্রাপিত দোষ সৃষ্টি সেরকম ভাবে সৃষ্টি হচ্ছে না, কিন্তু আমার ব্যক্তিগত জীবন হ্যাম্পার করবে, ব্যক্তিগত জীবন হ্যাম্পার করবে এই কারণের জন্যই যে মঙ্গল এবং বুধের সিচুয়েশনও রয়েছে, তাহলে কি হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা। তাহলে সুতরাং সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, পার্টনারশিপের জায়গাটা মারাত্মক নেগেটিভ, ভুল বোঝাবুঝি, অন্যের দ্বারা প্রভাবিত হওয়া, এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে 8 নাম্বার ঘরে শনিকে উচ্চস্থ বলা হয়। 8 নাম্বার ঘরে শনি হলে কিন্তু রোগমুক্তির জায়গা, ঋণ মুক্তির জায়গা, বা শত্রুরা সেরকম কোনো ক্ষতি করতে পারে না। এবং শনি কিন্তু যেটা দেখা যাচ্ছে 20 ডিগ্রিতে বিরাজ করছে, ভেরি নাইস, তাহলে শনি পাওয়ারফুল হয়ে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে 8 নাম্বার ঘর মানে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার, এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে। আমার যে কোনো নেগেটিভ প্রবৃত্তি কখনো দীর্ঘমেয়াদী হবে না, শনি কিন্তু পজিটিভ হিসাবে হিট করার জন্য। ঋণ মুক্তি, হ্যাঁ, শত্রু থেকে বেরিয়ে আসার জায়গা, এটাও কিন্তু পজিটিভ হয়ে রয়েছে। যেমন শুধুমাত্র একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, 8 নাম্বার ঘরে শনি থাকলে ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস, বারবার করে মনে হয় ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস করি, অবৈধ কোনো কাজ করি, ডিসিপ্লিনকে ব্রেক করে দিই, এগুলো মনে হয়। কিন্তু কমিউনিকেশনের জায়গাটা ঔদ্ধত্য চলে আসতে পারে যেহেতু রবির ইনফ্লুয়েন্স পজিটিভ রয়েছে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকারা যদি অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা বৃদ্ধি পায় সিংহ রাশির জাতক জাতিকাদের, এবং যদি ওই যে বললাম কম্পেয়ার করার জায়গাটা এবং ইগো প্রবলেমের জায়গা থেকে যদি বেরিয়ে আসতে পারে,
তাহলে ডেফিনিট ভাবে কিন্তু এই সময় নেগেটিভ প্রবৃত্তির স্খলন ঘটবে। সেটা ঋণই হোক, সেটা শত্রুতাই হোক, সেটা রোগই হোক, মারক রোগের অবস্থা এই সময়টাই কিন্তু সার্ভাইভ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সময়টা তো খুব কম, 10 থেকে 16 তারিখ সার্ভাইভ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভুল মেডিসিন নিচ্ছিলাম, মেডিসিন কাজ করতে শুরু করবে। ভুল ডাক্তার দেখাচ্ছিলাম, মেডিসিন ভুল নয়, মেডিসিনটা আমার শরীরে সেরকম রিয়াকশন রিপারকেশন করতে পারছিল না, পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। 9 নাম্বার ঘরের মঙ্গলের সিচুয়েশনকে যদি দেখা যায় 11th হাউসে বসে রয়েছে, তাহলে 9th 11 কানেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। সেটা হচ্ছে কর্মফল পাওয়ার ক্ষেত্রে কিন্তু লাক ফ্যাক্টর একটা ফ্যাক্টর। শনি কিন্তু যেহেতু এক্ষেত্রে 8 নাম্বার ঘরে বিরাজ করছে, সেরকম ভাবে কিন্তু ভাগ্য, লাক, নিয়তি, সংযোগ সিংহ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য না করা গেলেও কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আমি যদি দেখি, তাহলে কিন্তু আমাদের ভাগ্যের যে স্থানটা পজিটিভ ভাবে হিট করছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে এই যে 11th হাউসে মঙ্গলের মানে ফিজিক্যালি বসে থাকা 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে, এবং 1 2 3 4 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। সুতরাং মাথায় রাখার প্রয়োজন আছে, আমার মধ্যে কিন্তু কুসংস্কার চলে আসতে পারে, বা আমার মধ্যে দেখা গেল প্রথমত হচ্ছে ধর্মের নামে কুসংস্কার চলে আসতে পারে, বা ধর্ম পালন না করার জায়গাটাও কিন্তু চলে আসতে পারে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ধর্মের নামে কুসংস্কার মানে কি? আমি মন্দির, মসজিদ, গির্জা নানান জায়গায় যাচ্ছি, আর আমি পাই দাও হে ঈশ্বর পাই দাও কর্মটা করছি না। ঈশ্বর বসে রয়েছে, কর্ম কর, তবে তোকে নিয়ে ভাববো, কর্ম করছি না। এটা একদিকে হতে পারে। দ্বিতীয়ত, ধর্ম পালন না করা মানে আমি মেন্টালি, ফিজিক্যালি, দৃষ্টিভঙ্গির দিক দিয়ে ইলিগেল হয়ে যাচ্ছি। আশা করি বোঝাতে পারলাম। 10 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 10 নাম্বার ঘর কিন্তু 2nd হাউসের বসে রয়েছে, 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় 10 নাম্বার ঘর মানে 1 6 10 কানেকশন। হ্যাঁ, মানে আমার সার্ভিস ক্ষেত্র 1 7 10 কানেকশন, বিজনেস ক্ষেত্র 1 5 10 কানেকশন, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র, সফলতার ক্ষেত্র 1 9 10 কানেকশন, উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। তাহলে 10 নাম্বার ঘরে ইউরেনাস এবং যে শুক্রের রিফ্লেকশনটা রয়েছে, সেই শুক্র কিন্তু খুব একটা পজিটিভ নেই। কিন্তু যদি 3 নাম্বার ঘর সাপেক্ষে লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু শুক্র খুব একটা নেগেটিভ নেই, এবং শুক্র কিন্তু 10 ডিগ্রিতে পাওয়ারফুল হয়ে রয়েছে, খুব একটা নেগেটিভ ডিগ্রি কিন্তু তার নেই। সুতরাং এটা মাথায় রাখার প্রয়োজন আছে। অপরচুনিটিকে আমার যে 11টি ভাব, 12 নম্বর ভাবকে কি বলা হয়? ব্যয়ের স্থান বলা হয়। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, তাহলে 11টা দিকেই কিন্তু দেখা যাচ্ছে আমি আমার দোষে অপরচুনিটিকে হারিয়ে ফেলছি, বা পেয়েও হারিয়ে ফেলছি। সেটা অর্থ হতে পারে, মানসিকতা, মনোভাব হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, সেটা কর্মের জায়গা হতে পারে, সেটা বিজনেসের জায়গা হতে পারে, কেমন, সেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে। আমার জন্য আমার যেটা পাওয়ার সেটা আমি পাচ্ছি না। প্রাপ্তির আর কি, পাওয়ার মানে প্রাপ্তির যেটা, আমার যেটা পাওয়ার আছে সেই পাওয়ারটা পাচ্ছি না আমার জন্য। তাহলে স্ক্রুটিনি এবং আত্মসমালোচনা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে কিন্তু আমার মনে হয়। আমি পরিষ্কার যেটা লক্ষ্য করতে পারছি, শুক্র ডিগ্রিগতভাবে উচ্চস্থ, অনেক কিছু দেবে, কিন্তু আমি ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছি। আমি আগেই বললাম, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও কিন্তু বিশ্বাস করা যাচ্ছে, ওয়েস্ট অফ বিলিফ সিস্টেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 11th হাউস যখন দেখা যাচ্ছে মঙ্গলের অবস্থান এবং ভাগ্যের স্থানে হিট করছে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা মানে ভাগ্যের সাপোর্ট, সংযোগের সাপোর্ট, লাকের সাপোর্ট পাবোই পাবো। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, বুধের ঘর মঙ্গলের যখন রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে, সফলতাকে ত্বরান্বিত কিন্তু আমরা করতে পারবো না। সফলতা যেখানে আছে সেই জায়গাটাকে ধরে রাখার লড়াইটাই হচ্ছে আমাদের 10 থেকে 16 তারিখের লড়াই। সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। এবং দেখা যাচ্ছে আমার ভাই বোন, হ্যাঁ, আমার আত্মীয়রা
আমার আত্মীয়রাই আমার শত্রু, আমার ফ্যামিলি ফ্রেন্ড আমার শত্রু, আমার পাড়া পড়োশী আমার শত্রু। কিন্তু এটাও মাথায় রাখার প্রয়োজন আছে, শত্রুতা কিন্তু সৃষ্টি করছি আমি, শত্রুতার পেছনে কিন্তু দায়ী আমি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন ভেরি ভেরি কসাস। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 12 নম্বর ঘর, 12 নম্বর ঘরে বৃহস্পতি এবং বুধের অবস্থান কি হচ্ছে? সেলফ কনফিডেন্স ডিটোরিয়েট করে যাওয়া, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা, স্ক্যাটারলি মুভ করা, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা ড্যামেজ হয়ে যাওয়া। আমার বুদ্ধিকে সঠিক মতন ব্যবহার করতে পারছি না, আমার ভেতরের যে শিক্ষাটা রয়েছে, সংস্কার রয়েছে, তাকে সঠিক মতন ব্যবহার করতে পারছি না। আমার মন সবসময় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে এবং একক হওয়ার চেষ্টা করছে। এবং রবির 12 নম্বর ঘরে হিট করা, রবি যদিও উচ্চস্থ সব দিক দিয়ে 12 নম্বর ঘরে হিট করা, তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস কি হচ্ছে? আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিসটা যখন সৃষ্টি হচ্ছে, তখন কসাস এবং কনসাস থাকতে হবে। অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা, মুখনিসৃত বাণীর জায়গাটা এবং শত্রু বানিয়ে ফেলার জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। আমি অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না, আমার মতন করে সবকিছু ভাবছি। যারা আমার মতন করে ভাবছে না, তাদের সাথে এমন আচরণ করলাম, বন্ধুরাও শত্রু হয়ে গেল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার।